হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। নিজের চোখের সামনে আমার গার্লফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড শিহাবের সাথে শপিং করতেছে। অবশ্য আমার এতে কিছু বলার নেই। রিয়ার সাথে চোখাচোখি হয়েছিল একবার, সে চোখে আমি ঘৃণা ছাড়ার কিছু দেখতে পাইনি। শিহাবের সাথে চোখাচোখি হতেই শিহাব আমার দিকে তাকিয়ে একটা ভিলেন মার্কা হাসি দেয় এবং রিয়ার হাত ধরে অন্য পাশে চলে যায়। আমি বুঝতে পেরেছি শিহাব আমাকে দেখানোর জন্য রিয়ার হাত ধরেছে। আমার রিয়ার উপরে আর কোনো অধিকার নেই, এটা রিয়াই আমাকে বলে দিয়েছে। আসুন এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শ্রাবণ। পরিবার বলতে আমি, আম্মু আর আমার ছোট একটা বোন। আম্মু 1 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা যান। এরপর পরিবারের সকল দায়িত্ব আমার উপর এসে পড়ে। আমি অনার্স 2nd ইয়ারে পড়ি। টিউশন করিয়ে আমাদের পরিবারের খরচ চালাই। মোটামুটি ভালোভাবে আমাদের জীবন চলতেছে। আমার বোনের নাম জান্নাতুল নাইমা, ক্লাস 2তে পড়ে ইভান। আর শিহাব এবং রিয়া আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। রিয়া আমার এক্স গার্লফ্রেন্ড আর শিহাব আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বাকি সব আস্তে আস্তে জানতে পারবেন। শপিং মলে এসেছিলাম আম্মু আর জান্নাতের জন্য কিছু কিনতে। আজ টিউশনের টাকা পেয়েছি। অনেকদিন কিছু কেনা হয় না, তাই এসেছিলাম কিনতে, কিন্তু এখানে এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি আর দেরি না করে আম্মু জান্নাতের জন্য কিছু কিনে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি শিহাব আর রিয়া বাইকে করে চলে যাচ্ছে। আমি কি আর করতে পারি, আকাশের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে হাঁটা শুরু করলাম। রাত অনেক হয়েছে, আম্মু চিন্তা করবে তাই একটু জোরে জোরে হাঁটা শুরু করলাম। আজ মনটা একটু হালকা হালকা লাগতেছে, কারণ আজ অনেকদিন পর জান্নাতের মুখে হাসি ফোটাতে পারবো। বাসায় পৌঁছাতে আধা ঘন্টা লেগে যাবে। বাসায় যেতে যেতে আপনাদেরকে শিহাব আর জান্নাতের পরিচয়টা করিয়ে দেই। আসুন। রিয়ার আব্বু এই শহরের একজন নামকরা বড় বিজনেসম্যান, আর রিয়া তার একমাত্র মেয়ে। কিন্তু আমি কখন রিয়াকে এই বিষয়ে অহংকার করতে দেখি নাই, এই জন্যই হয়তো তাকে ভালোবেসেছিলাম। আর শিহাবের আব্বুরও একটা নিজস্ব অফিস আছে, বেশ বড় লোক, তবে রিয়াদের মতো না। শুনেছি রিয়ার আব্বু অনেক ভালো লোক, তবে শিহাবের আব্বু বেশি ভালো লোক নয়। আর কিভাবে শিহাবের সাথে পরিচয় হয় সেটা বলি আগে, চলুন। অতীত। আজ আমার ইউনিভার্সিটির প্রথম দিন। আগে থেকেই জানি র্যাগিং এখানে অনেক বড় আকারে হয়। এটা ভাবতে ভাবতে গেট দিয়ে ঢুকতেছিলাম, তখনই এই ছেলে, এদিকে আয়। জি বলুন। নাম কি? শ্রাবণ। তুই জানিস আমরা কে? না ভাই। আমরা এই ভার্সিটির সিনিয়র। জি বুঝেছি। কি বুঝেছিস? মাথায় আস্তে একটা চড় দিয়ে। আমাদের দেখলে সবাই সালাম দেয়, আর তুই আমাদের সালাম দিস নাই। সরি, ভুল হয়ে গেছে, এরপর থেকে আর হবে না। ভুল যখন করেছিস শাস্তি তো পেতেই হবে। আরিফ, বলতো কি শাস্তি দেওয়া যায়? আমি বলি কি, ওকে দিয়ে বরং মাঠের চক্কর দেওয়াই। হ্যাঁ ঠিক বলেছিস। নে রেডি হ, মাঠে 5টা চক্কর দিবি। ভাই মাফ করে দেন প্লিজ। না, কোনো মাফ নেই, যা। বাঁচার কোনো রাস্তা নেই, তাই মাঠের চক্কর দেওয়ার জন্য ব্যাগ ঠিক করতেছি, তখনই একটা ছেলে আসলো। দেখতে বেশ স্মার্ট, দেখে মনে হয় অনেক বড় ঘরের ছেলে, আর মনে হয় আমার ইয়ারের। ঠিক ধরেছি, গলায় ঝোলানো আইডি কার্ড দেখে বুঝলাম নাম শিহাব। ভাই ওকে মাফ করে দেন, ও আমার ফ্রেন্ড। আরে শিহাব, তুমি আগে বলবে না? বেচারা, যাও, ওকে মাফ করে দিলাম। ধন্যবাদ ভাই, আসি। আমি শুধু চুপ করে তাদের কথা শুনতেছিলাম। হঠাৎ শিহাব আমার হাত ধরে ক্যাম্পাসের এক কোণে নিয়ে আসলো। ধন্যবাদ। ধন্যবাদ কেন? র্যাগিং এর হাত থেকে বাঁচানোর জন্য। ও, এর ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি শ্রাবণ, আমরা বোধহয় একই ইয়ারে। আমি শিহাব, ফ্রেন্ডস। হাত বাড়িয়ে বললাম কথাটি। এইভাবে শুরু হয় আমাদের ফ্রেন্ডশিপ। আর কিছু বলতে পারলাম না। বাসার সামনে চলে এসেছি। আর কিছু না ভেবে দরজায় বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কিরে বাবা, তোর এত দেরি হলো কেন? ভিতরে আয়। বলতেছি সব। তোর হাতে এগুলো কি? তোমার জন্য আর জান্নাতের জন্য কিছু জামা কাপড়। বাবা, শুধু শুধু টাকা নষ্ট করতে গেলি কেন? আমার কাছে ছিল তাই। আর কথা না বলে খেতে দাও। আমার আপুটা কই? ঘুমিয়ে গেছে। ও খাবার খেয়েছে? তুই বস, আমি খেতে দেই। এইগুলো রেখে দাও। দে বাবা।
আম্মু আর আমি খেতে বসলাম। আমাকে ছাড়া আম্মু কখনো খাবার খায় না। আসলে পৃথিবীর সকল মা এমনই হয়, কখনো তার সন্তানকে রেখে খেতে চায় না। বাবা, তোর খুব কষ্ট হয় তাই না? না আম্মু, তেমন কষ্ট হয় না। আমি বুঝি রে বাবা, সব বুঝি। তোর মারা যাবার পর তুই তো সবকিছু সামলে নিয়েছিস। আম্মু, তুমি এইসব বাজে কথা বললে আমি কিন্তু খাবো না। বাবা, রাগ করিস না, আর কখনো বলবো না এসব কথা। রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে ভাবতেছি, জীবনে আমাকে কিছু করতেই হবে, না হলে হেরে যাব হাজারো মায়ের ভালোবাসা, জিতে যাবে নিকৃষ্ট বড় লোকগুলো। আমাদের মতো গরিব লোকেরা কি মানুষ নয়? এরকম প্রতি পদে পদে কেন আমরা অপমানিত হব? কেন আমরা হেরে থাকবো সব সময়? আরো কিছু কথা ভাবতেছি। এরপর বই বের করে কিছু সময় পড়ে নিলাম। ডায়েরিটা বের করে কিছু কষ্টের কথা লিখে রাখলাম। আসলে এই ডায়েরিটা আমার জীবনের অনেক ব্যাপারের সাথে ছিল, ঠিক আমার আম্মুর মতো। সকালে ভার্সিটি যেতে হবে, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম শ্রাবণ। আসলে আমারই ভুল হয়েছিল। ছোট লোকই হয়, তাদের একমাত্র লক্ষ্য থাকে আমাদের মতো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানো। আসলে তোমাদের মতো ছেলেরা কখনো ভালোবাসতে পারে না। আমি তোমাকে ভালোবাসি না শ্রাবণ। আই হেট ইউ, জাস্ট হেট ইউ। আমার চোখের সামনে থেকে চলে যাও এই মুহূর্তে। হঠাৎ করে এই বাজে স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল। হ্যাঁ, এতক্ষণ আমি স্বপ্ন দেখতেছিলাম। রিয়া আমাকে এই কথাগুলো বলতেছিল। বাইরে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে, আর বিছানায় বসে না থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। না, আমাকে যে করেই হোক রিয়াকে সত্যিটা বলতে হবে, না হলে সারা জীবন আমি রিয়ার চোখে অপরাধী হয়ে থেকে যাব। আজ ভার্সিটিতে গিয়ে এই সব সত্য কথাটা খুলে বলতে হবে। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু রুমে নেই, জান্নাত রুমে শুয়ে আছে। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু কাজ করতেছে। কিছু বলবি? না, এমনি তোমাকে রুমে দেখলাম না, তাই দেখতে এলাম। ও, চা খাবি? করে দেব? দিলে মন্দ হয় না। তুই গিয়ে বস, আমি করে দিচ্ছি। ওকে। চায়ের কাপে ঠোঁট দিয়ে চুমুক দিতেছি আর পুরনো দিনগুলোর কথা মনে করতেছি। অতীত, যেদিন আমি রিয়াকে প্রথম দেখেছিলাম সেদিন ছিল পরিষ্কার মেঘাচ্ছন্ন আকাশ। আমি আর শিহাব কলেজের সামনের একটা দোকানে বসে আছি। তখন দেখি একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে কলেজের গেটের দিকে। বুঝতে বাকি রইল না যে আমাদের কলেজের স্টুডেন্ট। ঠিক তখনই একটা বৃদ্ধ লোক রাস্তা পার হবার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু রাস্তায় অনেক গাড়ির জন্য যেতে পারতেছে না। আমি তাই ভাবলাম উঠে গিয়ে লোকটাকে রাস্তা পার করে দিব, কিন্তু তখনই ওই মেয়েটা লোকটির হাত ধরে রাস্তা পার করে দিল। আমি দেখে খুবই খুশি হলাম। এরপর মেয়েটি কলেজের ভিতরে চলে গেল। শিহাবের ধাক্কায় আমার ভাবনা কেটে গেল। কিরে, ওইদিকে কি দেখিস? ভাই, ওই মেয়েটা কে রে? ওইদিকে দেখে লাভ নেই, কাউকেই পাত্তা দেয় না। আরে আমি তো শুধু নাম জিজ্ঞেস করছি। নাম রিয়া, আমাদের সাথেই পড়ে, আজকে নতুন আসছে। বুঝলাম, চল, টাইম হয়ে গেছে। হুম। শিহাব যাই বলুক না কেন, মেয়েটি দেখতে খুব ভালো, চোখে আলাদা একটা মায়া আছে। আমি তো মনে মনে এমনই একটা মেয়ে চেয়েছিলাম আমার জীবন সঙ্গী হিসেবে, কিন্তু আমি জানি এটা সম্ভব নয়, কারণ আমি বড় লোক নই, আর এই শহরে আমাদের মতো লোকেদের ভালোবাসার অধিকার নেই। হঠাৎ করে জান্নাতের ডাকে আমার ঘোর কাটিয়ে উঠলাম। ভাইয়া, আমি আজকে খুব খুশি। কেন আমার সুইট আপু? বাড়ি তুমি আমার জন্য নতুন জামা এনেছো তার জন্য। ও, তা আপনার সেটা পছন্দ হয়েছে? খুব। জান্নাতকে কোলে নিয়ে বললাম, আপু চলো সকালের খাবার খেয়ে আসি, এরপর আবার স্কুলে যেতে হবে। এরপর আমি আম্মুকে খাবার বেড়ে দিতে বললাম। আমরা তিনজন একসাথে খেতে বসলাম। আম্মু, আমি বাসায় না থাকলে বেশি কাজ করবে না বলে দিলাম কিন্তু। ঠিক আছে। আম্মু, জান্নাতকে রেডি করে দাও, ওকে স্কুলে দিয়ে আমি কলেজ যাব। আমি একাই পারি রেডি হতে। ইস, পাকা বুড়ি। ভাইয়া, আমি জান্নাত, পুরো নাম জান্নাতুল নাইমা। ঠিক আছে, এবার রেডি হয়ে নাও। জান্নাতকে কোলে নিয়ে আমি বাসার বাইরে বের হলাম। জান্নাতের স্কুল আর আমার কলেজ কাছেই, 20 মিনিটের পথ, তাই আর রিক্সা নিলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি জান্নাতকে নিয়ে। সাবধানে থাকবি কেমন? ভাইয়া। ওকে, বাই। বাই ভাইয়া। এরপর আমি আমার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢুকে দেখি শাওন আর রাজু। দোস্ত, কি খবর তোদের? ভালো, তোর কি খবর? এই তো আছি কোনো মতে। দোস্ত, শুনলাম রিয়ার সাথে তোর ব্রেকআপ হয়েছে। হুম। মন খারাপ করিস না,
সব ঠিক হয়ে যাবে। দোস্ত। আমার কষ্ট রিয়া ছেড়ে যাবার কারণে হচ্ছে না, কষ্ট হচ্ছে শিহাব কি করে পারলো আমার সাথে এমনটা করতে। আমি তোকে আগে বলেছিলাম শিহাব ভালো ছেলে না, ওর স্বার্থ ছাড়া কারোর সাথে মেশে না। আমি শিওর ওর রিয়াকে ঠকাবে। আমি শুধু আজকে রিয়াকে সত্যটা বলতে চাই। আমি আর পারতেছি না এইভাবে মিথ্যা অপবাদ নিয়ে থাকতে। ও কি তোর কথা শুনবে? জানি না, চল ওদিকে গিয়ে বসি। চল। একটু পরে দেখি রিয়া আসছে ক্যাম্পাসে। আমি আর দেরি না করে রিয়ার কাছে গেলাম। রিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ছোট লোকদের সাথে কথা বলি না। প্লিজ রিয়া। পথ ছাড়ো। প্লিজ রিয়া, শেষবারের মতো শোনো তো। আমাকে সাইড কাটিয়ে চলে যেতে চাইলো। আমি রিয়ার হাত ধরে বললাম, প্লিজ রিয়া। কুত্তার বাচ্চা, ছোট লোক, তোকে বলছি না আমি তোর কোনো কথা শুনবো না। ফির যদি আমার পেছু নিস তাহলে তোকে মেরে তোর বাসায় প্যাক করে পাঠিয়ে দেব। ক্যাম্পাসের সকলে আমার দিকে চেয়ে আছে। আজ আমি সকলের কাছে হাসার পাত্র হয়ে গেছি। আমার চোখ দিয়ে অঝরে জল পড়তেছে। আমার মনে হচ্ছে আমার মাথাটা ঘুরতেছে, মনে হচ্ছে এখনই মাটিতে পড়ে যাব। ঠিক তখনই শাওন আর রাজু এসে আমাকে ধরে নিয়ে যায় ক্যাম্পাসের এক কোণে। দোস্ত, তোর কেমন লাগতেছে এখন? একটু পানি দে দোস্ত। এই নে। আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে এমন অপমানিত হতে হলো? আরে তুই বাদ দে তো এসব, আবার নতুন করে শুরু কর, সামনে পরীক্ষা আছে। এরপর ক্লাস করতে নিয়ে গেল শাওন আমাকে। আমরা ক্লাস করে বাইরে চলে এলাম। দোস্ত, গিয়ে ফোন দিস। আর কোনো সমস্যা হলে আমাদের বলিস প্লিজ। ওকে। আজ খুব কষ্ট পেয়েছি, বাট এখন মনটা একটু হালকা লাগতেছে। জান্নাতকে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। ভাইয়া, তুমি মন খারাপ? না। তাহলে কথা বলতেছেন না কেন? এই তো বলতেছি। এরপর বাসায় এসে কিছু খেয়ে বেরিয়ে গেলাম। মন খারাপ, তার জন্য বাসা থেকে বের হয়নি। টিউশন আছে। আজ একটু আগেই বেরিয়ে এলাম বাসা থেকে। রাজুকে ফোন দিলাম। দোস্ত, কোথায় তুই? বাড়িতে। তুই কই? আমি রহিম চাচার দোকানে। তুই ওখানে বস, আমি সবাইকে নিয়ে আসতেছি। ওকে, আয়। একটু পরে রাজু, শাওন, আরিয়ান, রহিম একসাথে এলো। কিরে, মন খারাপ? একটু। ওইটা কোনো কথা হলো? দোস্ত, যে করেই হোক আমাকে রিয়াকে সত্যি কথাটা বলতে হবে, না হলে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। শোন শ্রাবণ, এইসব বাদ দে। আজ তো কলেজে কম অপমানিত হোস নাই। তুই তো সবটাই বলতে চেয়েছিলি, কিন্তু রিয়া শোনে নাই, বরং অপমান করে। ভাই, আমি জানি না তোদের মাঝে কি হয়েছে, কিন্তু তুই তো সবটা খুলে বলতেই চেয়েছিলি, কিন্তু রিয়া শোনে নাই। দেখিনিস, একদিন ও ওর ভুল বুঝতে পারবে। কবে বুঝতে পারবে? দোস্ত, প্লিজ বাদ দে। ওকে। মামা, আমাদের সকলকে কড়া করে চা দিত। এরপর সকলে মিলে কিছু সময় আড্ডা দিয়ে সবাই যার যার বাড়িতে চলে গেল। আমি এখান থেকে একটা মোবাইল ফোনের দোকানে গেলাম, কারণ এক সপ্তাহ আগে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল। তো এখান থেকে কম দামের একটা মোবাইল কিনে নিয়ে টিউশন করতে গেলাম। রাতে বাসায় যাবার আগে রিয়াদের বাসার সামনে এলাম। এসে দেখি রিয়া ব্যালকনিতে ফোনে কথা বলতেছে। আমাকে দেখেই ভিতরে চলে গেল। আজও বলতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আম্মুর আর জান্নাতের দিকে তাকিয়ে আমায় বাঁচতে হবে, না হলে তাদের কি হবে? বাসার সামনে এসে বেল বাজালে আম্মু দরজা খুলে দেয়। কিরে, তোর এত দেরি হলো কেন? এমনি একটা কাজ ছিল, খেতে দাও। ফ্রেশ হয়ে এসে বস। জান্নাত ঘুমিয়ে পড়ছে। এরপর আমি আর আম্মু খাবার খেয়ে নিলাম। আমি রুমে এসে রিয়ার নাম্বারে কল করলাম, কিন্তু আফসোস আমার নাম্বার ব্লক করে রাখছে। কোনোভাবেই বলতে পারতেছি না। কি করে বলবো রিয়াকে? আর কিছু ভাবতে পারতেছি না, মাথা ব্যথা করতেছে। তাই একটু সময় চোখ বুজে রইলাম। বসে না থেকে কিছু সময় পড়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে, তাই দেরি না করে ঘুমাতে গেলাম। কাল যে করে হোক রিয়াকে আমার কথাগুলো বলতে হবে। রোজকার মতো সকালের খাবার খেয়ে জান্নাতকে নিয়ে বেরিয়ে গেলাম। আপু, তোমার স্কুল কেমন চলতেছে? ভালো ভাইয়া। চকলেট খাবে? ভাইয়া। এরপর জান্নাতকে চকলেট কিনে দিয়ে ওর স্কুলে পৌঁছে দিলাম। 15 মিনিট পর কলেজ চলে এলাম। দোস্ত, এদিকে আয়। চলো ওদিকে গিয়ে বসি। শাওন কোথায়? ওই যে আসতেছে। কিরে, তোদের কি খবর? আমার তো ভালো, তবে শ্রাবণের তো করুণ অবস্থা। ধর, এসব বাদ দে তো।
এই শ্রাবণ, ভাই বলো না, তোর আর রিয়ার ব্রেকআপ কিভাবে হলো? দোস্ত এসব বাদ দে, আমার খুব খারাপ লাগে মনে পড়লে। ঠিক আছে। এরপর কিছু সময় পরে দেখি রিয়া এসেছে। আমি ওর সামনে গেলাম। রিয়া প্লিজ আমার কথাটা তো শোনো। চুপ, আমি কোনো কথা শুনতে পারবো না। প্লিজ। না। এইভাবে অনেকে জোরাজুরি করার পর রাজি হলো, তবে এখন শুনবে না, কাল বিকালে শুনবে। একটা পার্কের ঠিকানা দিছে, সেখানে সে শুধুমাত্র 10 মিনিট থাকবে। এখন অনেক হালকা লাগতেছে। এই শ্রাবণ, এদিকে শোন, তোর সাথে কিছু কথা আছে। রাজু তোরা ক্লাসে যা, আমি আসতেছি। তুই ওর সাথে কথা বলবি? ভাই তোরা যা, আমি আসতেছি। ওকে আয়, কোনো প্রবলেম হলে বলিস। ওকে। এরপর আমি শিহাবের কাছে গেলাম। বল, কি বলবি? শোন, আমি তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, তাই একটা কথা তোকে সোজাসুজি বলতে চাই। বল, আর কি বলার আছে তোর? তুই রিয়াকে কিছু বলবি না। আমি তোর এই কথাটা রাখতে পারবো না, সরি। শোন, তুই যদি কালকে বিকালে পার্কে আসিস তাহলে আমি তোর কি হাল করব তুই কিন্তু কল্পনা করতে পারছিস না। আমি আর কিছুর ভয় পাই না, আমার আর কিছু হারাবার নেই। তাহলে তুই রিয়াকে সব বলবি, এটাই ফাইনাল? ওকে, তাহলে দেখ আমি তোর কি হাল করি, রেডি থাকিস? ওকে। আমি আর দাঁড়িয়ে না থেকে রাজুর কাছে গেলাম। দোস্ত, শিহাব কি বলছে? না, তেমন কিছু না। দোস্ত প্লিজ বল না। আরে সমস্যা হলে তো তোদেরকে আমি বলতাম। চল ক্লাসে যাই। ওদেরকে সত্যিটা বললাম না, কারণ সত্যিটা বললে আমি শিওর শাওন ঝামেলা করতো, তাতে রিয়া আমাকে আরো ভুল বুঝতো। এরপর ক্লাস করে জান্নাতকে নিয়ে বাসায় এলাম। আজকে মনটা একটু হলেও ভালো, কারণ কাল বিকালে রিয়াকে সত্যিটা বলতে পারবো। এরপর রুটিন অনুযায়ী খাবার খেয়ে টিউশন করতে গেলাম। এখন আর অনেকগুলো টিউশন করতে কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে। আর আম্মুর মুখের দিকে তাকালে সব কষ্ট দূর হয়ে যায়। রাতে বাসায় এলে আম্মু দরজা খুলে দিল। আম্মু, তুমি খেয়েছো? না। তোমাকে আমি বলেও পারি না, তোমার শরীর খারাপ করবে যে, তুমি কেন বোঝো না? আমার ছেলে বেঁচে থাকতে আমার কিছু হবে না, আমি জানি। তুমিও না আম্মু, এসো খাবার খেয়ে নেই। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়তেছি। পাকা বুড়ি ঘুমিয়েছে। এরপর ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। বাবা, তোর সে মেয়ে বন্ধু রিয়া এখন আর আমাদের বাসায় আসে না কেন? আম্মু, ওই এই শহর ছেড়ে চলে গেছে। ওহো, জানিস মেয়েটা খুব ভালো, জান্নাতকে খুব আদর করতো, এসে আমার খোঁজ নিত। আমি আমার ছেলের জন্য ঠিক এরকম একটা বউ আনবো। আম্মু, তুমি কি শুরু করলা? কই কিছু না তো, তুই খেয়ে নে। আর এসব কথা বলবা না। তুই খেয়ে নে আগে। খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম। এসে কিছু সময় বই পড়ে নিলাম। আজকে রিয়াকে কল করলাম না, মনটা একটু হলেও ভালো, কারণ কালকে রিয়াকে সব কথা খুলে বলতে পারবো। কারো কাছে অপরাধী হয়ে অন্তত থাকতে হবে না। এরপর আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার আগে ঘুম থেকে উঠে গেছে। আম্মু, আজকে কলেজ যাব না কিন্তু। ও ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি চা করে দিচ্ছি। ওকে আম্মু। এরপর চায়ের কাপ নিয়ে বারান্দায় চলে এলাম। এই একটাই দোষ আমার, চায়ের কাপে মুখ দিলেই সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় আমার। অতীত। আজ থেকে 1 বছর আগে রিয়ার সাথে পরিচয় হয় আমার। এই কয়েকদিনে শিহাবের সাথে অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে আমার। এই কয়েকদিনে রিয়ার ব্যাপারে অনেক কিছুই জেনে গেছি। আসলে বড় লোকদের চিনতে সময় লাগে না, তবে আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগলো। আজকালকার সকল বড় লোকের মেয়েরা খুবই অহংকারী হয়, কিন্তু রিয়ার ব্যাপারে সেটা একদম আলাদা। সে একদমই আলাদা না, কোনো অহংকার অন্তত আমি দেখতে পাইনি। তবে এইটুকু বুঝেছি, অনেক ছেলেরা তার পিছে পড়ে আছে, বাট কাউকে পাত্তা দেয় না। মিথ্যা বলবো না, প্রথম দেখা প্লাস সেই দিনের পথচারীকে সাহায্য করা দেখেই আমি রিয়ার প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু সেটা কোনোদিনই সম্ভব না, কারণ আপনারাও জানেন। তাই এই চিন্তা এতদিনে আমি মাথা থেকে ঝেড়ে ফেলেছি। হঠাৎ একদিন আমি একা একা বসে আছি কলেজ ক্যাম্পাসের একটা গাছের নিচে। ঠিক তখনই রিয়া আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছুটা অবাক হয়েছি, যে আমাকে চেনে না অথচ আমার সামনে এসেছে। মনে মনে ভাবতেছিলাম এগুলো এর মধ্যে রিয়া বলল, এই ছেলে তোমার নাম কি? আমি ভয় পেয়ে গেলাম, কারণ বড় লোকের বেটি কখন কি করে কে জানে। মনে মনে, বোবা নাকি? জি, আমাকে বলছেন? তাহলে আমার সামনে আর কে আছে?
জি, আমার নাম শ্রাবণ আহমেদ ইমন। এত ভয় পাচ্ছ কেন? আমি কি ভূত নাকি? আসলে সেটা নয়। বুঝেছি, আমি রিয়া। বুঝেছি। আমাকে কি কিছু বলতে চান আপনি? না, এমনি কথা বলতে এলাম। ও, তা তুমি এত চুপচাপ থাকো কেন? এমনি ভালো লাগে তাই। বাসা কোথায়? রোডের বাম গলিতে। ও ভালো। কে আছে ফ্যামিলিতে? আমি, আম্মু আর আমার ছোট বোন। আপনার? আমি, আব্বু আর আম্মু। এই তুমি কি এত আপনি আপনি করতেছো? আমরা তো একই এরই পড়ি, তাই না? তাহলে তুমি করে বলবা, ঠিক আছে? ওকে, চেষ্টা করব। তোমার আব্বু কোথায় থাকে? আব্বু কিছুদিন হলো কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ও, আই এম সরি। ঠিক আছে। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড আমার সাথে? কেন হতে পারি না নাকি? না মানে, আমি গরিব একটা ছেলে আর আপনি। এক চড় দিয়ে দাঁত ফেলে দেব। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর এই কথা যেন না শুনি। ওকে, ঠিক আছে। চলো কলেজে যাই। এইভাবে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব আরো শক্ত হয়েছিল, কিন্তু এতে যে একজনের সমস্যা ছিল সেটা আমি পরে জানতে পারি। সে আর কেউ নয়, তার নাম হচ্ছে শিহাব। আমার বন্ধু শিহাব। খুব ভালো যাচ্ছিল আমাদের দিনগুলো। আর রিয়া আমার উপরে এমন ভাবে অধিকার খাটাতো যেন আমি তার বয়ফ্রেন্ড। অনেকে তো আমাদের কাপলও ভাবতো। আমিও বিষয়টা বুঝতাম না, রিয়াও কি আমাকে ভালোবাসে, আর বাসলেও কি। আমি জানি এটা কোনোদিন সম্ভব নয়, তাই আমি গুরুত্বও দিতাম না, ভাবতাম জাস্ট ফ্রেন্ড। এইভাবে 3 মাস চলে গেল। হঠাৎ একদিন রিয়া ফোন দিল। হ্যালো শ্রাবণ, তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? তুমি এক্ষুনি পার্কে চলে আসো, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। ওকে। আমি আর কিছু না ভেবে বেরিয়ে গেলাম পার্কের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি রিয়া একটা নীল শাড়ি পরে এসেছে। আমি দেখে আবার ক্রাশ খেয়ে গেলাম, বাট সামলে নিলাম। এসে বললাম, কি ব্যাপার, আজকে শাড়ি? কোনো বিশেষ দিন নাকি? আজকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটা। জন্মদিন নাকি? না, আমি কিছু বলতে চাই তোমায়। তাহলে বলে ফেলেন মহারানী। এই কথা বলার সাথে সাথে রিয়া হাঁটু গেড়ে বসে হাতে একটা গোলাপ ফুল আমার সামনে ধরে বলতে শুরু করলো, শ্রাবণ, আমি তোমাকে একটা কথা বলবো করে বলতে পারছিলাম না, কিন্তু আজকে সেটা বলেই দিতে চাই। আমি যেদিন প্রথমে তোমাকে দেখি সেই দিনই তোমাকে ভালো লেগেছিল, কিন্তু তুমি তো জানো আজকালকার ছেলেরা কেমন হয়, তাই আমি দেখতে চেয়েছিলাম তুমি কেমন। আমি ঠিক যেমনটি চেয়েছিলাম মনে মনে তুমি ঠিক তেমনটিই ছিলে। কারোর সাথে বেশি কথা বলতে না, বাজে কোনো অভ্যাস ছিল না, ঠিক আমার মনের রাজকুমারের মতো। এরপর তোমার সাথে ফ্রেন্ডশিপ করি, কিন্তু এরপর তোমার সাথে মিশে দেখি তুমি আরো অনেক ভদ্র, তাই আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবেসে ফেলেছি শ্রাবণ। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? এই কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেছি। আমিও চাই রিয়াকে ভালোবাসতে, কিন্তু আপনারা জানেন আমার পারিবারিক অবস্থা। তাই আমি রিয়াকে বললাম, শোনো রিয়া, তুমি জানো আমার ফ্যামিলির। আর কিছু বলতে পারলাম না। তার আগে রিয়া বলতে শুরু করলো, আমি জানতাম তুমি এটাই বলবা, কিন্তু বিশ্বাস করো শ্রাবণ, আমি তোমার ওই ছোট ঘরেই খুশি থাকবো, কোনো কিছু আবদার করব না। ভালোবাসবো, খুব ভালোবাসবো তোমার আম্মু আর বোনকে। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমিও ভেবে দেখলাম, রিয়াকে আমি যতদূর জানি ও খুব ভালো মেয়ে, আর সবচেয়ে বড় কথা এই কদিনে আমিও ওকে খুব ভালোবেসে ফেলেছি। তাই আমি হ্যাঁ করে দিলাম। আর রিয়াকে পায় কে, এক দৌড়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কোনোদিন ছেড়ে যাবে না তো? না, মরে গেলেও না। এইভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসার গল্প। বাস্তবে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘোর কেটে গেল। দেখলাম চোখ দিয়ে নোনা পানি বেরিয়ে এসেছে অনেকটা। চোখের পানি মুছে নিজের রুমে চলে এলাম। এসে দেখি আমার ছোট আপুটা বসে আছে আমার রুমে। আমি রুমে প্রবেশ করার পর বললাম, ভাইয়া তুমি কই গেছিলা? এই তো বারান্দায় গেছিলাম। কেন? না কিছু না। ও বুঝলাম। তা সকালে কি বই পড়া হয়েছিল আপনার? কোলে তুলে নিয়ে বললাম, আমি বই পড়ে তারপরে এখানে এসেছি। আমার সুইট আপু। ভাইয়া তুমি বই পড়েছো? ওরে আমার পাকা বুড়ি, খুব পেকে গেছে দেখছি। আমি তোমার বোন, দেখতে হবে না? বুঝলাম। এইভাবে আমি আর আমার আপু গল্প করতে লাগলাম। কিছু সময় পরে আম্মু রুমে এলো। এই তোরা কি করতেছিস? আম্মু গল্প করি, তুমি আসো না। বুঝলাম, গল্প পরে হবে, তার আগে তোর ভাইয়াকে নিয়ে খেতে আয়। হ্যাঁ আপু, চলো খেতে যাই। না যাব না, যদি তুমি খাইয়ে দাও তাহলে যেতে পারি।
ঠিক আছে, চলো খাইয়ে দিব। এরপর আপু এক দৌড়ে খাবার টেবিলে চলে গেল। এরপর আমরা সকলে মিলে সকলের খাবার খেয়ে নিলাম। আম্মু, জান্নাতকে রেডি করে দাও, ওকে স্কুলে দিয়ে আসি। জান্নাত আমার সাথে আয়। ভাইয়া তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। এরপর আপুকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলাম। জান্নাতকে ওর স্কুলে পৌঁছে দিয়ে আমি পুরনো এক বন্ধু রাসেলকে ফোন দিলাম। রাসেলের পরিচয় তেমন কিছু না, আমার মতোই, তবে ও আর এখন লেখাপড়া করে না, একটা দোকানে কাজ করে। হ্যালো দোস্ত, কেমন আছিস? ভালো আছি, তোর খবর কি দোস্ত? এই তো আছি কোনো মতে। কেন, কি হয়েছে? দোস্ত, রিয়া আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। কি হয়েছিল রে ভাই? সব খুলে বললাম। আমি তো আগেই জানতাম যে শিয়াব ওইরকম ছেলে, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। দোস্ত, এখন আর বলে কি লাভ? তুই কোথায় এখন? রাস্তার মোড়ে, বাড়ি যাচ্ছি। তুই গার্লস স্কুলের রোডের দিকে আয়, দেখা করি তোর সাথে। ওকে, রাখ, আসতেছি। এরপর আমি রাসেলের সাথে দেখা করতে গেলাম। অনেক দিন হলো দেখা হয় না রাসেলের সাথে, আর তাছাড়াও বাড়ি গিয়ে কি করব? ওই শ্রাবণ, এদিকে আয়, দোকানে গিয়ে বসি। চল ভাই। দুইজন একটা দোকানে গিয়ে বসলাম এবং 2 কাপ চায়ের অর্ডার দিলাম। চা খেতে খেতে দুইজন দুজনের সুখ দুঃখের কথা বলতে লাগলাম। কিছু সময় গল্প করার পরে দেখি শাওন ফোন দিছে। হ্যালো দোস্ত, কি হয়েছে? দোস্ত, তুই জানিস শিহাবের হাতে পায়ে ব্যান্ডেজ দেওয়া, কে যেন ইচ্ছে মতো ধোলাই দিছে। কি বলিস? ওকে আবার কে মারলো? জানি না তো, তাই তো তোকে বলেছে। ও, আর একটা ভালো খবর আছে। কি খবর? আজকে বিকালে রিয়া আমার সাথে দেখা করতে রাজি হয়েছে। ও ভালো, আর শোন, তুই সবকিছু খুলে বলিস কিন্তু ওকে। ওকে ভাই। এ ভাই, ফোন রাখ, ক্লাসে যাব। ওকে। আরেকটা কথা তোকে বলতে ভুলে গেছি। কি কথা? আজকে রিয়া আমার কাছে এসে তোর খোঁজ করেছিল। কি? কিন্তু কেন? জানি না, বোধহয় সব ভুল বুঝতে পারছে। হতে পারে, তুই ক্লাসে যা, বাই। এরপর ফোন রেখে দিলাম। দোস্ত, অনেক সময় হয়ে এসেছে, আমাকে এখন যেতে হবে। ওকে ভাই, যা তাহলে, পরে দেখা হবে। ওকে বাই। আমিও বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়িতে এসে দেখি আম্মু শুয়ে আছে। আমি আমার রুমে চলে এলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি বেলা 1টা বেজে গেছে। স্নান করতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু বসে আছে আমার রুমে। আম্মু, কিছু বলবা? না, কিছু বলবো না, তোকে খাবার খেতে ডাকতে এসেছি। ও, তুমি যাও, আমি আসতেছি। দুপুরের খাবার খেয়ে আপুকে তার স্কুল থেকে আনতে গেলাম। ভাইয়া আমি এখানে। তাড়াতাড়ি এসো, বাড়িতে যেতে হবে। আপু এক দৌড়ে আমার কোলে উঠে গেল। আপু, ক্লাস কেমন হয়েছে আজকে? ভালো। গুড। চকলেট খাবেন আপনি? ভাইয়া খাবো। এরপর আপুকে চকলেট কিনে দিয়ে আমি বাসার দিকে হাঁটা শুরু করলাম। এরপর বাসায় এসে নিজের রুমে গিয়ে সোজা ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে রিয়াকে সব সত্যি কথাগুলো বলতে পারবো, তাই মনের ভিতরে আলাদা একটা জিনিস কাজ করতেছে। রেডি হয়ে বেরিয়ে গেলাম রিয়া আর আমি। রোজ যে পার্কে দেখা করতাম সেখানে। এসে দেখি রিয়া এখনো আসে নাই। আমি একটা বেঞ্চে বসে ভাবতে লাগলাম, কতই না স্মৃতি জড়িয়ে আছে এইখানে। আমি আর রিয়ার সেই পুরনো দিনগুলো, জানি সেগুলো আর কখনো ফিরে আসবে না, তাই এইসব ভেবে লাভ নেই। কিছু সময় পরে রিয়া এলো। দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। আমার সামনে এসে দাঁড়িয়ে আছে রিয়া, তাই আমিও উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে রিয়া ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল আমাকে। খুব জোরে মেরেছে। ঠোঁটে হাত দিয়ে দেখি হালকা রক্ত বেরিয়েছে। আমি অবাক হয়ে রিয়ার দিকে চেয়ে আছি। আমি ভেবেছিলাম আজ তোকে মাফ করে দিব, কিন্তু না, কুত্তা কুত্তাই থাকে। আমার ভাবতেই লজ্জা লাগে যে আমি তোর মতো একটা ছোট লোককে ভালোবেসেছিলাম। আমি আগে ভাবতাম তুই শুধু লোভী, কিন্তু না, আজকে জানতে পারলাম তুই একটা গুন্ডা। রিয়া, তুমি বিশ্বাস করো, আমি আর কিছু বলতে পারলাম না। বিশ্বাস? আর তাও আবার তোকে? হাউ ফানি। আমি সত্যি ইচ্ছে করে শিহাবকে ওই কথাগুলো বলি নাই। আগের কথা বাদ দে, তুই আজকে কি করেছিস শিহাবের সাথে তাই বল। আমি আবার আজই কি করেছি? ইস ন্যাকা, কিচ্ছু জানে না। বলবে তো আমি কি করেছি। তুই আজকে সকালে শিহাবকে গুন্ডা দিয়ে মেরেছিস কেন? আমি আকাশ থেকে পড়লাম, তার মানে শিহাব ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে। রিয়া, বিশ্বাস করো, আমি কিছু করি নাই। রিয়া প্লিজ, তুমি আমার কথাটা শোনো। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরলি কেন?
আমি তোকে আমার সব অধিকার থেকে বঞ্চিত করেছি। আমার কোনো কিছুতে আর তোর অধিকার নেই, ছোট লোক কোথাকার। রিয়া প্লিজ। প্লিজ শ্রাবণ, তুমি আমার আর শিহাবের জীবন থেকে চলে যাও, প্লিজ প্লিজ। রিয়া তুমি জানো না শিহাব তোমাকে ভালোবাসে না, ও শুধু। থাক, আর কিছু বলতে হবে না। কত টাকা চাই তোর? এই নে চেক, যত টাকা চাস সেখানে বসিয়ে নিস। আমার দিকে একটা চেক ছুঁড়ে মেরে, তুমি এই আমাকে এতদিনে চিনলে? আমি টাকার জন্য তোমাকে ভালোবেসেছিলাম। ওকে, তুই যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তাহলে প্লিজ আমার চোখের সামনে আর কোনোদিন আসিস না। এই বলে রিয়া চলে গেল। আমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম। আমার সবকিছু শেষ হয়ে গেল আজ। রিয়া আমাকে আরো বেশি করে অপরাধী ভাবতে শুরু করছে। জোরে জোরে কাঁদতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেছে আর পার্কের এই দিকটাতে কেউ আসে না, তাই কারো চোখে পড়লো না আমার কান্না। ঠিক তখনই কে যেন পিছন থেকে আমার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করলো। আমি পিছনে ফিরে অবাক হয়ে গেলাম। আমার সামনে শিহাব দাঁড়িয়েছে, হাতে একটা মোটা লাঠি। আমি অনেকটা অবাক হয়েছি, কারণ শিহাবের সাথে আমার যতই শত্রুতা থাকুক না কেন, ও আমাকে মারতে পারলো কিভাবে? দীর্ঘ 1 বছর আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। হতে পারে সেটা মিথ্যা, তবুও বন্ধু তো। যতটা আঘাত পেয়েছি আমার শরীরে, তার চেয়ে বেশি আঘাত পেয়েছি বুকে। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কিরে দোস্ত, তোকে কি বলছিলাম? আমি তোর কি এমন ক্ষতি করেছি যে তুই আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিলি? দোস্ত, তোর কোনো দোষ নাই এখানে, শুধু মিস টাইমিং হয়েছে। শুনতে হয় তোকে সব খুলে বলি। এরপর শিয়াম আবার বলতে লাগলো, তোর সাথে শত্রুতা আমার কোনো ইচ্ছা ছিল না। তোকে আমি অনেকটাই আমার বন্ধু ভাবতাম, কিন্তু বললাম না সব মিস টাইমিং। আমি রিয়ার পিছিয়ে ঘুরতেছি টানা 3 বছর থেকে, তোর আগে থেকে। তবে বন্ধু, ভালোবাসার জন্য নয়। তুই হয়তো বা জানিস রিয়ার বাবা অনেক বড় বিজনেসম্যান। সো রিয়ার বাবার জন্য আমাদের বিজনেস আমরা পিছিয়ে আছি। তাই আমি আর আব্বু একটা প্ল্যান করি, রিয়ার সাথে রিলেশনে জড়িয়ে ওদের সম্পত্তি সব হাতিয়ে নিয়ে ওদেরকে পথে বসিয়ে দিব। আমি জানতাম তুই খারাপ, কিন্তু তুই যে এতটা খারাপ সেটা আজকে জানলাম। দোস্ত জানিস, আজকে না আমার নিজেকে অনেকটা ভিলেন ভিলেন মনে হচ্ছে। তবে যাই বলিস না কেন, যেটা আমি টানা 3 বছর ধরে করতে পারি নাই, তুই আমার লাইফে সেটা 1 মিনিটে করে দিলি। তুই আমার সত্যিকারের বন্ধু। তবে দোস্ত, আমি সরি, তোকে আমার খুব ভালো লাগতো বলে বন্ধু বানিয়েছিলাম। তবে দেখ কি মিস টাইমিং। আজ আমি সত্যি খুব অবাক হলাম। অবাক হওয়ারই কথা। তোকে ধন্যবাদ বন্ধু, আর শেষবারের মতো তোকে একটু আদর করতে চাই। আর আমি জানি তুই বেঁচে থাকতে আমি এটা করতে পারবো না, তাই সরি বন্ধু, আলবিদা। বলে শিহাব আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিল। চোখে ঘোলা দেখতে লাগলাম। মাথায় হাত দিয়ে দেখি ফোঁটা ফোঁটা লাল রক্ত গড়িয়ে পড়তেছে। আর কিছু মনে নেই। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। শিহাব লাঠিটা এক কোণে ফেলে রেখে চলে গেল তার বাসায়। অনেকটা রাত হওয়ায় শ্রাবণের মা অনেক চিন্তা করতে লাগলো। তার কারণ সেই বিকালে বের হয়েছে, এখনো আসতেছে না বাসায়। এই শ্রাবণের আম্মু শাওনকে ফোন দিল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে বলল, বাবা শ্রাবণ কি তোমার কাছে? না তো আন্টি, কেন কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, আমি ওকে ফোন দিচ্ছি বাট ধরতেছে না। সে বিকালে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি। কি বলেন আন্টি? ও তো আপনাকে না বলে কোথাও যায় না। তোমাদের বন্ধু রাজুর কাছে আছে নাকি ও? না আন্টি, রাজু আর আমি এক জায়গায়। বাবা তুমি তো জানো আমাদের আপন বলতে কেউ নেই, তুমি একটু ওকে খুঁজিয়ে এনে দাও আমার কাছে। আন্টি আপনি কান্না করবেন না, আমি এখনই দেখতেছি। ওকে বাবা, রাখি, খবর পেলে ফোন দিও। ওকে আন্টি। এরপর শ্রাবণের আম্মু ফোন রেখে দিল। শাওনের পাশে রাজু ছিল। রাজু শাওনকে জিজ্ঞেস করলো, কে রে, কি হয়েছে? শ্রাবণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিভাবে? সব খুলে বলল শাওন। তাহলে ওকে আমরা কোথায় খুঁজবো? দাঁড়া ভাবতে দে। শাওন কিছু সময় ভাবলো। হঠাৎ করে ওর মনে পড়ে গেল যে আজ তো পার্কে রিয়ার সাথে দেখা করার কথা। দোস্ত মনে পড়ে গেছে, তাড়াতাড়ি চল। কোথায়? আজকে রিয়ার সাথে পার্কে দেখা করার কথা। আমার মনে হয় রিয়ার সাথেই কিছু হয়েছে। তাড়াতাড়ি চল ভাই। ভাই চল। যেহেতু পার্কটা আমাদের শহরেই, তাই ওরা দুজন দৌড়ে চলে এলো সোজা পার্কে। রাত হয়ে গেছে, তাই পার্ক অনেকটা ফাঁকা, বন্ধ হবে হবে ভাব। ওরা দুইজন চারিদিকে খুঁজতে লাগলো শ্রাবণকে, কিন্তু কোথাও কেউ নেই। অনেকটা হাঁপিয়ে বলল, দোস্ত কোথাও নেই তো কেউ। চল অন্য জায়গায় খুঁজি।
এই পার্কের ওই দিকটাই তো দেখা হলো না। চল দেখি। কিছু দূর সামনে এগিয়ে রাজু জোরে আওয়াজ করে উঠল, শ্রাবণ, এই কি হয়েছে তোর? এরপর ওরা দুজনে এসে দেখে যে শ্রাবণ মাটিতে পড়ে আছে, অনেকটা রক্ত বেরিয়েছে। দোস্ত, তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে চল। তাড়াতাড়ি তুই রাস্তা গিয়ে একটা গাড়ি নিয়ে আয়। এরপর রাজু আর শাওন মিলে শ্রাবণকে নিয়ে হসপিটালে গেল। শ্রাবণকে ডাক্তার আইসিইউতে নিয়ে গেল। এরপর শাওন শ্রাবণের আম্মুকে ফোন দিল। হ্যালো আন্টি। হ্যাঁ বাবা, আমার ছেলের কোনো খোঁজ পেয়েছো? আন্টি। কোথায় আছে ও? আমার ফোন ধরে না কেন? আন্টি আপনি শান্ত হন, আমি সব বলতেছি। বাবা বলো। আন্টি আপনি এখনই হাসপাতালে চলে আসুন। কেন, শ্রাবণের কি কিছু হয়েছে? আপনি আগে আসুন, আমি আপনাকে সব খুলে বলবো নে। আমি এখনই আসতেছি। শাওন ফোন রেখে দিল। কিরে, কি বলেছে? আন্টি আসতেছে। ও, কিন্তু আমি ভাবতেছি কি বলবো আন্টিকে। সব খুলে বলতে হবে, রিয়ার ব্যাপার সহ। চল ফ্রেশ হয়ে আসি, জামাইয়ের রক্ত লেগে আছে। চল। এরপর শাওন আর রাজু জামা কাপড় পাল্টে আইসিইউ এর সামনে এসে বসলো, কারণ এখনো ডাক্তার বের হয়নি। অপরদিকে শ্রাবণের আম্মু জান্নাতকে পাশের ফ্ল্যাটে রেখে রওনা দিল। তার কারণ সে অনেকটা আন্দাজ করতে পেরেছে যে শ্রাবণের নিশ্চিত কিছু হয়েছে। শ্রাবণের আম্মু হাসপাতালে এসে দেখে রাজু এবং শাওন দাঁড়িয়ে আছে। আমার ছেলে কোথায় বাবা? আন্টি, শ্রাবণ ভিতরে আছে, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে শ্রাবণের আম্মু একদম ভেঙে পড়লো। অনেক কিছু বলে শ্রাবণের আম্মুকে শান্ত করলো রাজু আর শাওন। দীর্ঘ 2 ঘন্টা পরে ডাক্তার আইসিইউ থেকে বের হলো। ডাক্তার বের হয়ে যে কথাটা বললো সেটা শুনে সকলের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। ডাক্তার আইসিইউ থেকে বের হবার পরে শাওন গিয়ে জিজ্ঞেস করলো, স্যার আমার বন্ধু এখন কেমন আছে? ও ভালো হয়ে যাবে তো? এর মধ্যে শ্রাবণের আম্মু চলে এসেছে। আমার ছেলে কেমন আছে এখন ডাক্তার সাহেব? দেখুন, আমি বুঝতে পেরেছি, তবে আপনার আগে শান্ত হন এবং নিজেদের মনকে শক্ত করুন। আপনি বলুন কি হয়েছে? রোগীর অবস্থা খুব খারাপ, প্রচুর রক্ত বেরিয়েছে, বুকের পাশে হাড় ভেঙে গিয়েছিল। 3 দিনের ভিতরে অপারেশন না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে আপনারা করুন অপারেশন। এটা বাংলাদেশে 3 জন করতে পারে, যাদের ভিতরে 2 জন ঢাকা আর 1 জন দেশের বাইরে আছে আপাতত। তাহলে তো রোগীকে নিয়ে এখনই রওনা দিতে হবে। তবে কি ডাক্তার সাহেব? অপারেশন করতে 15 লাখ টাকা লাগবে। কি এত টাকা আমরা কোথায় পাবো? সেটা আপনাদের ব্যাপার, তবে মনে রাখবেন হাতে সময় আছে আর মাত্র 2 দিন। এটা বলে ডাক্তার চলে গেলেন। আর এদিকে শ্রাবণের আম্মু একদম ভেঙে পড়েছে, শুধু কান্না করতেছে। আন্টি আপনি কান্না থামান, আমরা শ্রাবণের কিছু হতে দিব না। হ্যাঁ আন্টি, আমার টাকা জোগাড় করব। বাবা, এত টাকা কই পাবে তোমরা? চেষ্টা করতে তো অসুবিধা নেই। রাজু চল, টাকা জোগাড় করতে হবে। এরপর শাওন এবং রাজু টাকা জোগাড় করতে চলে গেল। এদিকে অনেক রাত হয়ে গেছে। শ্রাবণের আম্মু বাসায় ফোন করে জানিয়ে দিলেন যে আজকে রাতে সে বাসায় যাবে না। সে হসপিটালের একটা বেঞ্চে বসে থেকে সারা রাত কাটিয়ে দিল। সকাল 8টার দিকে রাজু এবং শাওন এলো। আন্টি আমরা অনেক চেষ্টা করে 5 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। বাবা, এখন আমি কি করব? তুমি তো জানো আমাদের পরিবারের আর্থিক অবস্থা কেমন। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, কিন্তু তারপরেও টাকার কোনো ব্যবস্থা হলো না। আপনারা কি টাকার ব্যবস্থা করেছেন? দেখুন হাতে সময় আছে আর মাত্র 1 দিন, এরপর আমাদের কিছু করার থাকবে না কিন্তু। ডাক্তার এই কথা বলে চলে গেলেন। শ্রাবণের আম্মু আবার কাঁদতে লাগলো। শাওন এবং রাজুর চোখ দিয়েও পানি পড়তেছে, কারণ তারা জানে শ্রাবণকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখতে হবে এই 2 চোখ দিয়ে। হঠাৎ শ্রাবণের আম্মু শাওনের কাছে তার ফোনটা চাইলো। শাওন ফোন দেওয়ার পরে শ্রাবণের আম্মু খুব পরিচিত একটা নাম্বারে আজ 20 বছর পরে ফোন দিল। শ্রাবণের আম্মু ভেবেছিল হয়তো নাম্বারটায় কল ঢুকবে না, কিন্তু আল্লাহর রহমতে কল ঢুকলো। প্রথমবার রিং হবার পর কল কেটে গেল। আবার কল দিল, এইবার কলটা রিসিভ হলো। ওপাশ থেকে বলল, হ্যালো, কে বলছেন? শ্রাবণের আম্মু লোকটির আওয়াজ আজ 20 বছর পরে শুনতেছে। না কেঁদে দিয়ে পারলেন না তিনি। হ্যালো, কে? আপনি কাঁদছেন কেন? ভাইয়া, আমি ফারজানা বলতেছি। ফারজানা নামটা শুনে লোকটার চোখ থেকে পানি বেরিয়ে গেল। আপু কেমন আছিস? কোথায় তুই? আর কাঁদতেছিস কেন? ভাইয়া,
আমি অনেক বড় বিপদে পড়ে তোমাকে ফোন দিয়েছি। লোকটা হচ্ছে আমার মামা। একটা কারণে তাদের কাছ থেকে আম্মু অনেকে দূরে চলে আসে। এই গল্প অন্য একদিন বলবো। সেটা পরে বল, তুই আগে বল এতদিন তুই আমাকে ফোন দিসনি কেন? তুই জানিস আমি তোকে কত জায়গায় খুঁজেছি। আম্মু তো তোকে না পেয়ে এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ভাইয়া, সেটা তুমি ভালো করে জানো আমি কেন যোগাযোগ রাখিনি। এবার বল আমার বোনের কি সমস্যা হয়েছে? ভাইয়া, আমার ছেলেকে মনে হয় আর বাঁচাতে পারবো না। কি? কেন, কি হয়েছে শ্রাবণের? সব খুলে বললাম আম্মু। তুই এখন কোথায়? খুলনা হসপিটালে। ওকে, ফোন রাখ, আমি আসতেছি। ওকে ভাইয়া। এরপর শ্রাবণের আম্মু ফোনটা শাওনের কাছে দিল। আন্টি, কাকে ফোন করলেন? আন্টি, আর কোনো ব্যবস্থা হলো? বাবা, আমি শ্রাবণের মামাকে ফোন দিয়েছিলাম। শ্রাবণের মামা আছে? আগে তো কখনো বলেন নাই ও। আছে, পরে সব বলবো এক সময়। ওকে, আমার শুধু শ্রাবণের সুস্থ দেখতে চাই, আর কিছু না। আসুন এবার শ্রাবণের মামার পরিচয় দিয়ে দেই। শ্রাবণের মামা হচ্ছে ঢাকা শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তার একটা নিজের অফিস আছে। এটা তার বাবার ছিল আগে, এখন সে সামলায়। যার কারণে শ্রাবণের আম্মু আজকে তাকে ফোন দিল। 20 বছর আগে শ্রাবণের আম্মু রাগ করে চলে এসেছিল, আর আজ এতদিন পরে ফোন দিল। শ্রাবণের মামা শ্রাবণের আম্মুকে মানে তার বোনকে ছোট থেকেই খুব ভালোবাসতো, আজকে আর নয়। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পরে শ্রাবণের আম্মুর দেওয়া ঠিকানায় চলে এলেন। শ্রাবণের আম্মু বাইরেই দাঁড়িয়েছিলেন, আর ভাইয়া গাড়ি থেকে নামার সাথে সাথে তাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এই কান্না সেই কান্না নয়, অনেক দিন পরে দেখা। শ্রাবণের মামাও অনেকটা কান্না করলেন। এরপর, আপু থাম, এবার চল দেখি আমার ভাগ্নে কোথায়। এরপর শ্রাবণের কাছে নিয়ে গেল। শ্রাবণের মামা আজকে 20 বছর পরে সেই ছোট্ট শ্রাবণকে এইভাবে দেখবে সেটা সে আশা করে নাই, কিন্তু হাতে সময় কম, তাই সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বাবু, আমি এই রোগীর মামা, আমি ওকে ঢাকা নিয়ে যেতে চাই। নিয়ে যেতে পারবেন, তবে সময় কিন্তু খুবই কম। আমি জানি, আমি অ্যাম্বুলেন্সকে কল করেছি, কিছু সময়ের মধ্যে চলে আসবে। ওকে, কিন্তু আপনাকে আমার খুব চেনা চেনা লাগতেছে। ও, আসলে আমি সাইফুল রহমান, ঢাকায় বিজনেস করি, এবি ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক। ও স্যার, আপনি? তাই তো বলি, কোথায় যেন দেখেছি আপনাকে। তো অনেকবার খবরের হেডলাইনেও দেখেছি। হতে পারে। আপনি শুধু শুধু আসতে গেলেন কেন? আমাদের ফোন করে বললে আমরাই ব্যবস্থা করতাম। না, সমস্যা নেই, ঠিক আছে। কিছু সময় কথা বলার পরে ড্রাইভার এসে বলে গেল যে অ্যাম্বুলেন্স চলে এসেছে। সকলে মিলে সাবধানে শ্রাবণকে গাড়িতে উঠানো হলো। আপু, তুইও চল আমার সাথে। যাবো, তবে। তবে কি? ভাইয়া, তোর ভাগ্নিকে নিয়ে যাবি না? কি? আমার ভাগ্নি আছে? তুই আমাকে একই খুশি খবর দিলি। ভাইয়া, তাড়াতাড়ি বাসায় চল, ভাগ্নিকে দেখবো আমার। শ্রাবণের কি হবে ভাইয়া? তুই চিন্তা করিস না, আমার ড্রাইভার ওকে ঢাকায় নিয়ে গেছে। ওকে ভাইয়া, চল। এরপর আম্মু মামাকে নিয়ে আমাদের বাসায় চলে গেলেন। বাসায় এসে, আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়া তো ঢাকা গেছে, আর তোমাকে নিয়ে যেতে বলেছে আমায়। কি? ভাইয়া আমাকে একা রেখে চলে যেতে পারলো? আর কোনো কথা নেই ভাইয়ার সাথে। ঠিক বলেছে আম্মু, ওকে ঢাকায় গিয়ে তুমি বকে দিও, কেমন? আপনি কে আম্মু? ইনি কে? এই হচ্ছে তোমার মামা। মামা বলার সাথে আপু সোজা গিয়ে মামার কোলে লাফ দিয়ে উঠে পড়ল। কারণ বুঝেন তো, ছোট মানুষ সব সময় শুধু অন্যের মামাকে দেখেছে, আর আজকে নিজের মামাকে পেয়ে কি খুশি। মামাও এটা দেখে অনেক খুশি, এত বছর পরে এসে তার ভাগ্নে ভাগ্নিকে কাছে পেয়ে। মামা, তুমি এতদিন কই ছিলা? তুমি খুব পচা। মা, আমি একটা কাজে বের হয়ে গেছিলাম, আর আজকেই ফিরলাম, এসে আমি তোমার কাছে চলে এসেছি। ও, আমি না তোমাকে খুব মিস করছি, আর এখন থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। আচ্ছা ঠিক আছে। একটু সময়ের মধ্যেই খুব ভাব জমে গেল মামা ভাগ্নির মধ্যে। কিছু সময় পরে মামা জিজ্ঞেস করলো, জান্নাতের বাবা কোথায়? ভাইয়া, তিনি আর আমাদের মাঝে নেই। কি করে হলো এসব? একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান তিনি 2 বছর আগে। তাহলে তোকে আর আমি এই শহরে থাকতে দিব না, তোকে আর আমার ভাগ্নে ভাগ্নিকে আমি আমার কাছে নিয়ে যাব। না ভাইয়া, তা হয় না। আর কোনো কথা নয়, তোকে এবার যখন কাছে পেয়েছি
আর যেতে দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আর আমিও চাই না যে শহরে আমার ছেলে মার খেয়েছে সে শহরে থাকতে। আচ্ছা রেডি হয়ে নে, সকলে সব কিছু রেডি করে নে। আমার ফোন এসেছে, কথা বলে আসতেছি। এরপর শ্রাবণের আম্মু সবকিছু গোছাতে লাগলো। তেমন কিছু নিল না, যেগুলো প্রয়োজন সেগুলো একটা ব্যাগে ভরে নিল। জান্নাতুল তো মহা খুশি, কারণ সে আজকে মামা বাড়ি যাবে। শ্রাবণের মামা ফোনে কথা বলে অনেকটা নিশ্চিন্ত হলো, কারণ ঢাকায় ঠিকভাবে পৌঁছে গেছে শ্রাবণ। আর তার ম্যানেজার সব দায়িত্ব নিয়ে শ্রাবণকে অপারেশন থিয়েটারে ভর্তি করিয়ে দিয়েছে। আপু শোন। বল ভাইয়া। শ্রাবণ ঠিকভাবে পৌঁছে গেছে, ওকে অপারেশন থিয়েটারে ভর্তি করানো হয়েছে। 2 ঘন্টা পরে অপারেশন শুরু হবে। ভাইয়া, ওর কিছু হবে না তো? ওর কিছু হলে আমি বাঁচবো না। আরে পাগলি, আমি আছি না, আমি থাকতে আমার ভাগ্নের কিছু হবে না। তুমি কার কথা বলতেছো? কিছু না মা। না, আমি শুনছি। পরে বলবো। মামা বাড়ি গিয়ে সারপ্রাইজ দিব, কেমন? ওকে মামা। এরপর সকলে মিলে গাড়িতে উঠল। শ্রাবণের আম্মু শেষবারের মতো তাদের বাসাটার দিকে একবার তাকালো। ছোট হলেও এখানে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘ সময় পরে তারা ঢাকা গিয়ে পৌঁছালো। শ্রাবণের মামা তার বোনকে, তার ভাগ্নিকে বাসায় নিয়ে গেল। জান্নাত তো এত সুন্দর বাড়ি দেখে খুব খুশি। বাসায় এখন আপাতত কেউ নেই, তাই মামা তাদেরকে একটা রুমে নিয়ে থাকতে দিল। আপু তুই ফ্রেশ হয়ে নে, কেমন? আর তোর জন্য রাতে একটা সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? সেটা না হয় রাতেই দেখিস। আমি আসি, শ্রাবণের কাছে যেতে হবে। ভাইয়া, আমাকেও নিয়ে চল না। না, পরে নিয়ে যাব, আসি। শ্রাবণের আম্মুকে নিল না, কারণ তিনি ভালো করেই জানেন সেখানে নিয়ে গেলে খুব কান্নাকাটি করবে, তাই নিয়ে গেল না। এদিকে শ্রাবণকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা শহরের 2 জন বিখ্যাত ডাক্তার এনেছে তার মামা। অনেক সময় ধরে অপেক্ষা করছে শ্রাবণের মামা, তার অনেক চিন্তা হচ্ছে। কিছু সময় পরে ডাক্তার বের হলেন। ডাক্তার সাহেব, রোগী ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই মিস্টার সাইফুর রহমান, রোগী একদম ঠিক আছে। উফ, আপনাকে অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দিতে হবে না, আপনি আমার সাথে আসুন, আপনাকে কিছু কথা বলবো। চলুন। এরপর চেম্বারে গিয়ে ডাক্তার বলতে লাগলেন, রোগীকে 1 মাস পর্যন্ত বেডে বা হুইল চেয়ারে রাখতে হবে। কেন? কারণ তার বুকের পাশে হাড় ভেঙে গিয়েছিল, সম্ভবত ভারী কিছু হাতে। সেটা সবে মাত্র জোড়া লাগিয়েছি, তাই তো? ও, আর কি কি করা লাগবে? ঠিকঠাক খেয়াল রাখতে হবে, আর কিছু না। এই যে আমি ওষুধ লিখে দিচ্ছি, এটা নিয়মিত খাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, ধন্যবাদ আমার জন্য আসার কারণে। মোস্ট ওয়েলকাম। আর রোগীকে রিলিজ দিবেন কবে? 2 দিন পরে দিব। ও আচ্ছা, আমি কি দেখা করতে পারি? পারেন, তবে রোগীর জ্ঞান এখনো ফেরেনি। কাল সকালে রোগীর জ্ঞান ফিরবে। ওকে, আমি আসি তাহলে। এরপর তিনি শ্রাবণের কেবিনে গিয়ে দেখে মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তাই তিনি দূর থেকে দেখে চলে এলেন। এবার তিনি যাবেন তার মেয়ে এবং তার মায়ের কাছে। পরিবার বলতে তিনি এক মেয়ে এবং তার মা। তারা একটা অনুষ্ঠানে গিয়েছে, সেখান থেকে তাদের 2 জনকে নিয়ে শ্রাবণের আম্মুর কাছে গিয়ে সারপ্রাইজ দিবে। আগে থেকেই তিনি সব কথা তার মেয়েকে বলেছিল। সাইফুর রহমান তার মেয়ে এবং মাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু সময় পরে তারা তাদের বাসায় চলে এলো। মা, তুই ফুতরে যা, আমি মাকে নিয়ে আসতেছি। ওকে আব্বু। এরপর সিফুর রহমানের মেয়ে দরজার সামনে সে কলিং বেল বাজালো। জান্নাতের আম্মু অনেক টায়ার্ড ছিল, তাই সে একটু রেস্ট নিচ্ছিল, তাই জান্নাত এসে দরজা খুলে দিল। সাইফুর রহমানের মেয়ের নাম নীলা, শ্রাবণের 1 বছর জুনিয়র। নীলা জান্নাতকে দেখেই বুঝতে পারলো এইটা তার ফুফাতো বোন জান্নাত। জান্নাতকে দেখে তার খুব পছন্দ হলো। এই মেয়ে কে তুমি? নীলা কিছু না বলেই জান্নাতকে কোলে তুলে নিয়ে বলল, আমি ডাকাত, তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। আম্মু বাঁচাও, ডাকাত ডাকাত। জান্নাত চিল্লাতে চিল্লাতে বলল, পাকা বুড়ি। এটা দেখে নীলা জান্নাতকে কাতুকুতু দিতে লাগলো। এরপর আর কে পায় তাকে? জান্নাত হাসতে হাসতে শেষ। শ্রাবণের আম্মু এসে দেখে একটা মেয়ে জান্নাতের সাথে খেলা করতেছে। মা, তুমি কে? বেশ তো, এখন আমাকে চিনবে না, আমি কে হই তোমার? আমি ঠিক চিনলাম না। মা, কে তুমি? আপু, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে নীলা। ভাইয়া, এটা তোর মেয়ে? কত বড় হয়ে গেছে। মা আয়, আমার বুকে আয়, কত বছর পরে তোকে দেখলাম। এই সময় সকলে কিছুটা চোখের পানি মুছল। জান্নাত কিছুই বুঝতেছে না।
তাই সে বলল, আম্মু এই মেয়েটা কে? নীলাকে দেখিয়ে, আম্মু এ হচ্ছে আমার মেয়ে, মানে তোমার আপু। না মামা, এটা আপু না, এটা হচ্ছে টাকা, তুমি জানো না? ওরে পাকা বুড়ি, তুই এদিকে আয়, তোকে দেখাচ্ছি। এই বলে দুই বোন দৌড়াদৌড়ি শুরু করে দিল। এরপর সাইফুর রহমান তার মাকে শ্রাবণের আম্মুর সামনে আনলো। তাকে দেখেই শ্রাবণের আম্মু জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক বছর পরে দেখা হলো তাদের। মা, এতদিন তুই কোথায় ছিলি? আম্মু, আমি ছিলাম। মা, আমি সব বুঝি, কিন্তু তুই আমাকে না বলে রাগ করে চলে গেলি কেন বাড়ি থেকে? আম্মু আপুর উপরে আমার খুব রাগ হয়েছিল, তাই তো। এই তোমরা এইসব বাদ দাও, আর সকলে রাতের খাবার খেয়ে নাও, আসো। সকলকে ডাক দাও, আমি খাবার রেডি করতেছি। তোর রেডি করা লাগবে না, কাজের লোক আছে, সবকিছু করে দে। কিন্তু কোনো কিন্তু না, আমার বোনকে আমি কোনো কাজ করতে দিব না, বুঝলি? আর তোকে তো হসপিটালে বসেই ফোন করে বলেছিলাম শ্রাবণ একদম ঠিক আছে, ওর কিছু হয়নি, 1 মাসের ভিতরে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, তুই না থাকলে আমাদের কি হতো? এই তুই চুপ করবি? আমি থাকতে তোদের কিছু হবে না। আম্মুকে তার রুমে রেখে আয়, আম্মু রাতের খাবার খায় না। ঠিক আছে। এইদিকে নীলা আর জান্নাতের মধ্যে খুব ভাব জমে গেছে। নীলা জান্নাতকে তার রুমটা ঘুরিয়ে দেখাচ্ছে। আচ্ছা আপু, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো একটা কাজে বাইরে গেছে। সবাই শুধু এই কথা বলে, কি কাজে গিয়েছে? খুব একটা জরুরি কাজ। আমার কিউট আপু। শুধু একবার ভাইয়া আসুক, ওকে আমি মেরে ফেলবো। ঠিক আছে, এইবার চলো নিচে যাই, ডিনার করতে হবে তো। আমি করবো না। কেন? ভাইয়া আমাকে খাইয়ে দিত, কিন্তু ভাইয়া নেই, তাই আমি খাবো না। ওরে বাবা, আমি খাইয়ে দিব না, এইবার হবে? খুব হবে, চলো আপু। এরপর সবাই মিলে খাবার খেতে বসলো। ভাইয়া, আব্বু কোথায়? তিনি কি আমার উপরে এখনো রাগ করে আছে? আপু, তোকে কি করে বলি, আব্বু 2 বছর আগে মারা গেছে। আমি শেষবারের মতো আব্বুকে দেখতে পারলাম না। এই না, কেঁদে খাবার খা। নীলা জান্নাতকে খাবার খাইয়ে দিচ্ছে। এটা দেখে আম্মু অবাক, কারণ জান্নাতুল শ্রাবণের হাতে ছাড়া আর কারো হাতে খেত না, এমনকি তার হাতেও না। আম্মু, ওইভাবে কি দেখো? তুই নীলার হাতে খাবার খাচ্ছিস? কিন্তু কেন? তুই না তোর ভাইয়ের হাতে ছাড়া আর কারোর হাতে খাবার খাস না? কিন্তু এটা তো আমার আপু, তাই খাইতেছি। ভালো, তাহলে আমার হাতে খাস না কেন? তুমি তো আমার আম্মু, তাই। কেন ফুপু, ও শ্রাবণের হাতে ছাড়া কারো হাতে খায় না? হ্যাঁ মা, আজকে তুমি প্রথম। আমাকে মনে হয় খুব পছন্দ হয়েছে। সকলে খাবার খাওয়া শেষ, সোফায় বসে কিছু সময় গল্প করলো। এরপর ঘুমাতে গেল জান্নাত আর নীলা এক রুমে। সকালে সকলে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে হসপিটালে চলে গেল, জান্নাতের নানি আর জান্নাতাবাদী সকলে। নীলা আজকে প্রথম শ্রাবণকে দেখলো, দেখতে অনেক কিউট। সে এতদিন ধরে তো এমনই একজনকে খুঁজতেছিল। শ্রাবণকে তার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল। ডাক্তার সাহেব, আমরা কি সকলে ভিতরে যেতে পারি? পারেন, তবে বেশি শব্দ করবেন না। আচ্ছা ঠিক আছে। আর কিছু সময় পরেই রোগীর জ্ঞান ফিরবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। এরপর সকলে মিলে ভিতরে গেল। সকলে চুপ করে আছে। শ্রাবণের আম্মু শুধু চোখের পানি ফেলতেছে, এটা তার ছেলের সুস্থ হওয়ার পানি। কিছু সময় পরে আমার জ্ঞান ফিরল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। চোখ খুলেই আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। না, এটা রুম না, এটা একটা হসপিটালের রুম। আমি বেডে শুয়ে আছি। আমার সামনে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে, তার পাশে একজন লোক এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে দেখে উঠতে যাব, তখনই আমার মাথা এবং বুকের পাশে ব্যথা অনুভব করলাম। কি বাবা, তুমি উঠতে চাইছো কেন? কিছু লাগবে? আমাকে বলো, আমি দিচ্ছি। আম্মু, আমি কোথায়? আর ইনি কে? বাবা, তুই এখন ঢাকায় একটা হসপিটালে ভর্তি আছিস। এই কথা শোনার পরেই আমার সাথে ঘটে যাওয়ার সবকিছু মনে পড়ে গেল। আমি বেঁচে আছি কিভাবে? বাবা, তুই কখনো এই কথা মুখে আনবি না। তোর কিছু হলে আমি বাঁচবো কাকে নিয়ে? হ্যাঁ বাবা, আমি থাকতে তোমার কিছু হবে না। আম্মু, আমার কি হয়েছে? ডাক্তার কি বলেছে? সব ঠিক হয়ে গেছে, তোর একটা অপারেশন করা হয়েছে বুকের বাঁ পাশে। আম্মু, তুমি এত টাকা কোথায় পেলে? টাকা আমি দেইনি, সব টাকা ভাইয়া দিয়েছে। কে ইনি? আর তোমার ভাইয়া হয় কিভাবে?
বাবা, আমাকে চিনতে পারছো না? আর চিনবে বা কি করে? সেই ছোটবেলায় দেখেছো আমি তোমার নিজের মামা সাইফুল, তোমার মায়ের ভাই। এতদিন কই ছিলেন আপনি? আমাদের তো কোনো খোঁজ খবর নেননি আগে, এখন হঠাৎ? শ্রাবণ, এতে ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোকে পরে সব খুলে বলবানি, এখন রেস্ট নে। ওকে আম্মু। আর ওই মেয়ে, আপনি কি পিছন থেকে উঁকি দিচ্ছেন কেন? আমার কথা শুনে মেয়েটি নড়ে চড়ে উঠল, সামনে এসে আম্মুর পাশে মাথা নিচু করে দাঁড়ালো। শ্রাবণ, এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? ও হচ্ছে তোর মামাতো বোন নীলা। শ্রাবণ বাবা, ডাক্তার বলেছে আর একদিন তোমাকে এখানে রাখা হবে, তারপর তোমাকে বাসায় নিয়ে যাব। কার বাসায়? কেন? আমাদের বাসায়। কেন? আমি আপনার বাসায় যাব কেন? আচ্ছা, তোমার বাসায় তো যাবে। ঠিক আছে, একই তো কথা, আমার বাসা মানেই তোমার বাসা। কিন্তু শ্রাবণ, অনেক হয়েছে, এবার চুপ কর। ভাইয়া, তুই নীলামাকে নিয়ে বাসায় যা, আমি এখানে থাকি। আচ্ছা ঠিক আছে। আব্বু, আমি যাব না, আমি ফুপির কাছে থাকবো। আচ্ছা তুই থাক, আমি অফিসে যাচ্ছি। ওকে আব্বু। মামা চলে গেল। আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। এখানে খাবার পাবো কই? বাসায় থেকে তো আমি আনি নাই। ফুপু, আমি খাবার অর্ডার করতেছি। কিছু সময় পরে খাবার চলে এলো, আমি খেতে শুরু করলাম। বাবা, কে তোকে এইভাবে মেরেছে? আম্মু, আমি কাউকে চিনি না। মিথ্যা বললাম, কারণ কাউকে আমি রিয়ার ব্যাপারে বলতে চাই না। ও আচ্ছা, তুই খেয়ে নে। আম্মু, আমার মোবাইলটা কোথায়? কেন? একজনকে ফোন দিব। সেটা তো আমি জানি না, আর আমার ফোনটাও বাসায়। ফুপু, আমার কাছে, এই যে। আমার দিকে এগিয়ে আমি ফোন নিয়ে শাওনকে ফোন দিলাম, কারণ ওর নাম্বার আমার মনে আছে। কিছু সময় রিং হবার পরে ধরলো। হ্যালো, কে? ভুলে গেলি? আমি শ্রাবণ। দোস্ত, তুই কেমন আছিস? ঠিক আছিস তো? আস্তে আস্তে, আমি ঠিক আছি। আজ তোর মামা না থাকলে আমরা তোকে বাঁচাতে পারতাম না রে বন্ধু। বুঝলাম। আচ্ছা, আমাকে তোরা পেলি কিভাবে? কেন, তুই বললি না পার্কে যাবি, তাই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। তুই না থাকলে আজকে হয়েছে। রাজু কোথায়? বাসায় মনে হয়, ওকে আমি বলে দিব না। ওকে বন্ধু। আর ওইটা কি তোর নাম্বার? না, একটা আন্টি। পাশে তাকিয়ে দেখি নীলা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে। ওকে বন্ধু, ভালো থাকিস। তুইও। এরপর ফোন রেখে দিলাম। এই নিন আপনার ফোন। নিব না ফোন আমি। কেন? আমি কোন দিক দিয়ে দেখতে আন্টি লাগি? সব দিক দিয়েই তো আমার কাছে আন্টি আন্টি লাগে। শ্রাবণ, তুই চুপ কর। আন্টিকে আন্টি বলবো না তো কি বলবো? ফুপু, দেখেছো তোমার ছেলে আমায় কি বলে? মা, তুই রাগ করিস না, ওকে আমি বকে দেব। ঢং দেখে বাঁচি না। শ্রাবণ, তুই চুপ করবি? সত্যি কথা বললেই দোষ। ফুপি, আমি বাসায় যাচ্ছি, তুমি থাকো তোমার ছেলের কাছে। দেখলি, তোর জন্য মেয়েটা চলে গেল। আমি তো মজা করেছি শুধু। তুই চুপ থাক, বেয়াদব। ওকে। নীলাকে দেখে আমার রিয়ার কথা মনে পড়ে গেল। রিয়াও ঠিক এইভাবে আমার উপরে অভিমান করত এবং আমি ওর রাগ ভেঙে দিতাম। যাই হোক, রিয়ার কথা আর আমি মনে করব না। আম্মু আর জান্নাতের কথা ভেবে সারা জীবন কাটিয়ে দিব। আম্মু বাইরে যেন কোথায় গিয়েছে। পাশে ফিরে দেখি নীলার ফোন পড়ে আছে, তার মানে এই মেয়ে ফোন না নিয়েই চলে গেছে। আমি ফোনটা হাতে নিলাম, দেখি কোনো লক নেই, তাই সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। গ্যালারির ভেতরে দেখলাম অনেক ছবি আছে, ছবিতে বেশ ভালোই দেখাচ্ছে। আসলে নীলাকে দেখতে অনেক সুন্দর লাগে। আমি তো মজা করে ওর সাথে ঝগড়া করি। এর মধ্যে নীলার ফোনে মেঘা নামের একটা কল আসে। প্রথমে ভাবি রিসিভ করব না, কিন্তু পরে রিসিভ করি। কোথায় তুই? নীলা বাইরে গেছে, আমি ওর বয়ফ্রেন্ড। কি হয়েছে আমায় বলুন। কি, নীলার বয়ফ্রেন্ড আছে আর ও আমায় জানায়নি? মনে হয় ট্রিট দেওয়ার ভয়ে জানায়নি। আজকে ও আমার কাছে আসুক, ওর একদিন আর আমার একদিন। ওকে বাই। ফোন রেখে দিলাম। কি মজা। মনকে কষ্ট থেকে দূরে রাখার একমাত্র উপায় হচ্ছে নিজেকে যতটা সম্ভব বিনোদন দিয়ে সবকিছু ভুলে যাওয়া। আমিও ঠিক সেটাই করতেছি। খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠেই দেখি নীলা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছে। আমি ভেবেছিলাম মেয়েটা সহজ সরল, কিন্তু না, এ তো রাগও করতে পারে।
কিন্তু আমি আবার কখন কি করলাম? এই, তুমি মেঘাকে ফোনে কি বলেছো? এইবার বুঝেছি রেগে গেছে কেন। তবে হঠাৎ করে আপনি থেকে তুমিতে কেন? কে মেঘা? ন্যাকা, এখন মেঘাকে চিনো না? তুমি ফোনে মেঘাকে বলেছো কেন তুমি আমার বয়ফ্রেন্ড? সেই কথা পরে বলি, আগে আপনি বলুন। আমাকে আপনি তুমি করে বলছেন কেন? সেটা আমার ইচ্ছা, আর নিজের ফুপু ছেলেকে আপনি করে বলবো কেন? আমি এটা পছন্দ করি না, আপনি করে বলবেন। বলবো না, কি করবা তুমি? আমি আর কি করতে পারি? এইবার বলো, তুমি মেঘা মিথ্যা কেন বলেছো?